তো আমরা আজকে শুরুতে আলোচনা করতে যাচ্ছি যে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট কি জিনিস, ঠিক আছে। এবং তারপরে আমরা এটার রেসপেক্টে বাকি জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে বলছি যে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট হচ্ছে আমাদের ডেফিনিশনটা আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে এবং এখানে এসে শেষ হচ্ছে। তো আমরা ডেফিনিশনটা দেখতেছি যে দ্য অ্যাঙ্গেল অফ কন্টাক্ট is defined as the angle made by the tangent at the point of contact of the liquid surface with tangent plane to that surface inside the liquid. আমরা কথাগুলোকে লাইনটাকে একটু যদি ব্রেক ডাউন করি আর কি, ঠিক আছে, আমরা যদি একটু ভেঙে ভেঙে ডিসকাস করতে চাই, আলোচনা করতে চাই, তাহলে আমরা কি দেখি? আমরা বলছি যে স্পর্শকোণ বা অ্যাঙ্গেল অফ কন্টাক্ট যেটা, ঠিক আছে, সেটা তৈরি হয় হচ্ছে মেড বাই দ্য ট্যানজেন্ট এট দ্যাট পয়েন্ট অফ কন্টাক্ট, অর্থাৎ লিকুইডটা যেখানে টাচ করে কাকে, ওই তোমার সলিডকে, যে পাত্রের মধ্যে আছে বা যেখানে আছে সেখানে, সেইখানে যদি আমরা একটা ট্যানজেন্ট আঁকি, ঠিক আছে, তাহলে এই ট্যানজেন্টের মাধ্যমে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় এবং যেটা অবশ্যই কি ইনসাইড দ্য লিকুইডের ভিতরে, ঠিক আছে, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট বলবো। তো আমরা আমাদের এই যে কথা, ঠিক আছে, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে অবশ্য মার্কারি এবং ওয়াটারের সারফেস দেওয়া আছে। তো এখানে দেখতেছি যে আমরা ওয়াটারের ট্যানজেন্টটা এখানে এবং মার্কারির জন্য এখানে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে। তো আমরা এইটা আরেকটু একটু ভালো ছবি দেখি যাতে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারি। তো আহ তো আমরা যদি আসলে আমরা এই ছবিটা দেখি একটু, তাহলে আমাদের এই ডেফিনেশনটার আলোকে আমরা একটু একটু ভালো করে বুঝতে পারবো। আমরা দুইটা ক্যাপিলারি টিউব দেখছি, কৌশিক নল, এবং তার রেসপেক্টে দুইটা অ্যাঙ্গেল অফ কন্টাক্ট দেখতে পাচ্ছি। যদিও দুইটাই লিকুইড, তারপরেও আমরা দেখতেছি যে দুইটা লিকুইডের আপার সারফেস ভিন্ন ভিন্ন, ঠিক আছে। আমরা প্রথম ফিগারে দেখতে পাচ্ছি যে লিকুইডের আপার সারফেস অনেকটা মানে উঁচু টাইপের, এবং দ্বিতীয় ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে এটা যে একটু নিচের দিকে কার্ভ আর কি। এটা ডিপেন্ড করে বেসিক্যালি লিকুইডের ডেনসিটির উপরে। অর্থাৎ যদি এমন হয় যে লিকুইডের ডেনসিটি সলিডের ডেনসিটির চাইতে বেশি, ফর এক্সাম্পল গ্লাস অ্যান্ড মার্কারি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মার্কারি বা পারদ যেটা গ্লাসের মধ্যে রাখলে মার্কারির ডেনসিটি গ্লাসের চাইতে বেশি, ঠিক আছে। এই জন্য তখন ডেনসিটি বেশি হওয়ার কারণে এইটা শেপ, প্রথম শেপ যেটা ব্ল্যাক আছে, হ্যাঁ, এরকম হয়। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা বলি যে তোমার হচ্ছে লিকুইডের ডেনসিটি যদি ওই সলিডের চাইতে কম হয়, ফর এক্সাম্পল হচ্ছে ওয়াটার অ্যান্ড গ্লাস, ঠিক আছে, তো যদি এরকম হয় দ্যাট ইজ ওয়াটার অ্যান্ড গ্লাসের মতো হয় লিকুইডের, তার মানে গ্লাসের ডেনসিটি ওয়াটারের চাইতে বেশি হওয়ার কারণে তখন দেখা যায় যে তোমার
এই লিকুইডটা যেরকম আমরা ফিগার ডান দিকের ফিগারটাতে দেখছি, অর্থাৎ নিচের দিকে একটু কার্ভ হয়। এখন এই যে কার্ভ হয়েছে, তাহলে টাচ করছে কোথায়? এই পয়েন্টে এবং এই পয়েন্টে, ঠিক আছে, দুই কিনারায়, চারিদিকে বেসিক্যালি, বাট আমরা দেখতে পাচ্ছি দুই কিনারায়। যেহেতু এটা আসলে আসলে একটা 3 ডাইমেনশনাল ছবি, এই জন্য আমরা চারিদিকে তো দেখতে পাচ্ছি না। যাই হোক, তাহলে এই দুই পয়েন্টে যদি আমরা একটি স্পর্শক আঁকি, যেমন দেখো গেল এখানে একটি স্পর্শক আঁকা হয়েছে, তাহলে একটা কোণ উৎপন্ন হচ্ছে এই তোমার দেওয়ালের সাথে, ঠিক আছে, মানে সলিডের দেওয়ালের সাথে। এখন কোণ দুইটা হয়, এই নিচের দিকে হয়, উপরের দিকে হয়, ঠিক আছে। কিন্তু আমরা কোনটাকে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট বলবো? আমরা বলবো হচ্ছে যে কোণটা ইনসাইড দ্য লিকুইড, অর্থাৎ লিকুইডের ভিতরে অবস্থান করতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখছি যে তাহলে তোমার এই মার্কারির জন্য এই অ্যাঙ্গেল অফ কন্টাক্ট হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি বা অবটিউজ অ্যাঙ্গেল, বা বাংলাতে বললে স্থূলকোণ। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা এই ডান দিকের ফিগারে তোমার স্পর্শকটা আনছি, ঠিক আছে, স্পর্শকটা টানছি, তো তখনও ন্যাচারালি দুইটা কোণ উৎপন্ন হচ্ছে, একটা বাইরের দিক থেকে, একটা ভিতরের দিক থেকে। কিন্তু আমাদের নিতে হবে অলওয়েজ অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের লিকুইডের ভিতরে অবস্থিত, ঠিক আছে। তাহলে সেই অ্যাঙ্গেলটি ক্ষেত্রে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল অর সূক্ষ্ম কোণ, ঠিক আছে, অর্থাৎ which is less than 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের তাহলে এই যে স্পর্শকোণ যেটা, সেটা হচ্ছে দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ। তাহলে আমরা ডেফিনিশনটাকে আর একবার পড়ি। আমরা কি বলছি? আমরা বলছি দ্য অ্যাঙ্গেল অফ কন্টাক্ট is defined as the angle made by the tangent at the point of contact of the liquid surface. তাহলে ওই জায়গায় ট্যানজেন্ট আঁকলে যে অ্যাঙ্গেলটা মেড হবে, কিন্তু কোথায়, কোন দিকে? উইথ দ্য প্লেন, সরি, উইথ দ্য ট্যানজেন্ট প্লেন টু দ্য সলিড, মানে সলিডের সাথে ইনসাইড দ্য লিকুইড, ঠিক আছে। তাহলে সলিডের সাথে ইনসাইড দ্য লিকুইড, লিকুইডের ভিতরে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট দুই রকম হতে পারে, যথারীতি বললাম যে ইন কেস অফ ওয়াটার সেটা কি অ্যাকিউট, অর্থাৎ কি লেস দেন 90 ডিগ্রি, এবং আমরা যদি বলি ইন কেস অফ মার্কারি, তাহলে সেটা হচ্ছে অবটিউজ বা মোর দেন 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দুই রকম অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আমরা সচরাচর পেয়ে থাকি। এখন এক্ষেত্রে একটা প্রশ্ন আসছে, যদি বলা যায় এরকম যে স্যার, যদি এরকম হয় যে আমাদের আসলে মানে লিকুইডের ডেনসিটি এবং সলিডের ডেনসিটি কোনোভাবে যদি ইকুয়াল হয়, এটা যদিও আসলে প্র্যাকটিক্যাল না, তবে এরকম লিকুইড যদি পাওয়া যায় যে খুব পার্টিকুলারলি ওই ডেনসিটির কোনো সলিড হয় আর কি, ইফ ইট হ্যাপেন্স, দেন তখন কি হবে? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট জিরো হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ ওই লিকুইডটা একদম প্লেন শেপে থাকবে ওই সারফেসে, কোনো রকম কার্ভ থাকবে না, ঠিক আছে সেক্ষেত্রে। তাহলে আশা করি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট জিনিসটা বোঝা গেছে। আহ, কোনো সমস্যা থাকলে বলতে পারো। ওকে, আই হোপ যে কোনো প্রবলেম নাই, বিকজ আসলে এটা তো তেমন ডিফিকাল্ট কিছু না, সো প্রবলেম হওয়ারও কথা না। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আরো দুইটা ডেফিনিশন, যে ক্যাপিলারিটি এবং ক্যাপিলারি টিউব যে ডেফিনিশন, সেটা যেটা আসলে আরে ইজি। তো এটা খুবই ইজি, আমরা ওই যে ইন্টারও পড়ছি যে কেশের মতো সৌর ছিদ্র বিশিষ্ট নল এই ক্যাপিলারি টিউব বলে। তো আমরা এখানে ওই একই কথা বলছি, একটু মানে অন্যভাবে। কেশ বলতে কি বোঝায়? চুল, অর্থাৎ যেটা অনেক সূক্ষ্ম, তাই না? চুলকে তো আসলে মানে খুব সূক্ষ্ম হিসাবে কনসিডার করা হয়। তো এখানে বলা হচ্ছে যে এ টিউব উইথ এ ফাইন বোর, ঠিক আছে, এই যেটা
এফটা বোঝা যাচ্ছে না, এখানে লাইন মনে হচ্ছে, বেসিক্যালি এটা ফাইন, ঠিক আছে। অর্থাৎ আমি এখানকার কথা বলছি, সূক্ষ্ম আর কি, ঠিক আছে। দিস ইজ ফাইন। সো আমরা বলছি যে তাহলে এ টিউব উইথ এ ফাইন বোর ইজ কল্ড ক্যাপিলারি টিউব, অর্থাৎ একটা সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট যে নল বা টিউব, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপিলারি টিউব। যত সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট হবে একটা নল বা টিউব, তার ক্যাপিলারিটি ধর্ম, কৌশিকতা ধর্ম, সেটা কি হবে, তত বেশি ভালো হবে, ঠিক আছে। তাহলে কৌশিকতা বলতে আমরা কি বুঝি? কৌশিকতা বলতে আমরা বুঝি যে ক্যাপিলারি টিউবের ভিতর দিয়ে লিকুইডের ওঠা নামার যে ধর্ম, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপিলারিটি, ঠিক আছে। তাহলে আমরা বলছি দ্য প্রপার্টি অফ রাইজ অর ডিপ্রেশন অফ লিকুইড, অর্থাৎ তরল পদার্থের ওঠা নামা, ওঠা বা নামার যে ব্যাপারটা, ইনসাইড এ ক্যাপিলারি টিউব, ক্যাপিলারি টিউবের ভিতরে, ইজ কল্ড ক্যাপিলারিটি, ঠিক আছে। তাহলে ক্যাপিলারি টিউবের ভিতর দিয়ে তরল পদার্থের ওঠা নামার যে ঘটনা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপিলারিটি। এখন এই ডেফিনিশন গুলোর আলোকে, অর্থাৎ আমরা সারফেস টেনশনকে কতদিন ডিফাইন করছি এবং অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টকে আমরা আজকে ডিফাইন করলাম। তো এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট অ্যান্ড সারফেস টেনশন, ঠিক আছে, এই ডেফিনিশন গুলোর আলোকে আমাদের আসলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট এর মাধ্যমে সারফেস টেনশন কিভাবে নির্ণয় করা যায়, আমাদেরকে সেটা শিখতে হবে বা আমরা সেটা শিখব। তাহলে আমরা সেই জিনিসটা আলোচনায় যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এক্সপ্রেশন ফর সারফেস টেনশন, এটা, ঠিক আছে। তো এই এই এক্সপ্রেশনটা পড়তে গিয়ে, জানতে গিয়ে আমাদের একটা ফিগার দেখতে হবে, তো ফিগারকে আমাদের বুঝতে হবে। তো আমরা সেই ফিগারটাকে একটু ডিসক্রাইব করি, তাহলে আশা করি যে আমরা আমাদের আলোচনার দিকে আগাইতে পারবো। হ্যাঁ, এখন মোটামুটি পুরো ফিগারটাই দেখা যাচ্ছে। আমরা ফিগারটাকে একটু ভালো করে দেখো, এবং আমি এটার যে বর্ণনা দিচ্ছি, সেই বর্ণনা ভালো করে শোনো। বইয়ে লেখা আছে যদিও, কিন্তু আসলে আমি বুঝাই বলতেছি আস্তে আস্তে। তাহলে আসলে আমরা ফিগারটাতে কি দেখছি? আমরা কার্ভ দেখেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে এমন একটা বস্তু যেটার মানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে এটা লেস ডেন্স কোন লিকুইড হওয়ার কথা, এবং এখানে লেখা আছে ওয়াটার, এটা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা পাত্র ছিল, বিকার, ঠিক আছে। বিকারের মধ্যে হচ্ছে লিকুইড ছিল। এখন তার মধ্যে কি করা হয়েছে, তার মধ্যে একটা কৌশিক নল, ক্যাপিলারি টিউব হচ্ছে ঢোকানো হয়েছে, ইন্টার করা হয়েছে, ঠিক আছে। তো কৌশিক নল যখন এই ওয়াটারের বিকারের মধ্যে এন্টার করানো হলো, তখন ন্যাচারালি ওয়াটার এই কৌশিক নল বেয়ে উপরের দিকে কিছু দূর উঠে গেছে। তো আমরা এই হাইটটাকে, অর্থাৎ এই মেনিসকাস যেখানে শুরু হয়েছে, অর্থাৎ এই যে মেনিসকাস বলতে আমরা বলছি কার্ভ আর কি, ঠিক আছে, বাঁকটা যেখানে শুরু হয়েছে লিকুইডের, এই এতটুকু, এই পর্যন্ত হাইট, যেটা এই পর্যন্ত লিকুইডের যে হাইট, ঠিক আছে, সেটাকে আমরা ধরে নিচ্ছি এইচ। অর্থাৎ এই যে বাঁক পর্যন্ত যতটুকু লিকুইডটা উঠছে কৌশিক নলের ভিতর দিয়ে, ক্যাপিলারি টিউবের ভিতর দিয়ে, সেটাকে সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এইচ। এখন আসো, আরো কি কি এখানে ঘটতেছে আমরা তাহলে দেখতেছি, যে আমাদের এই ট্যানজেন্ট আমরা আঁকছি, ঠিক আছে। আমাদের এই যে এ পয়েন্ট এবং আমাদের বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টে আমরা কি করছি, ট্যানজেন্ট আঁকছি।
সো টি হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এই ট্যানজেন্ট আমরা দুই জায়গায় আঁকার মাধ্যমে আমাদের এই তরলের ভিতরে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, যেটি ইজ থিটা। যেহেতু একই লিকুইড সেহেতু দুই জায়গায় তোমার যে অ্যাঙ্গেলটা সেটা হবে একই, সেম, এবং সেটা হচ্ছে থিটা। এরপর আসো, যেহেতু এই লাইনটা হচ্ছে তোমার দুইটা লাইন পরস্পর ইন্টারসেক্ট করছে এবং এখানে যদি থিটা হয় তাহলে এখানেও সেম উৎপন্ন হবে, যেটাকে আমরা বাংলাতে বিপ্রতীপ কোণ বলে থাকি। তো এটাও থিটা, এটা থিটা, দ্যাট ইজ এটাও থিটা, ঠিক আছে। এখন এই যে টি যে টান, স্পর্শক বরাবর টান বা তোমার সারফেস টেনশন বলতে পারো টি, তো সেটা তো ছিল বেসিক্যালি আমাদের ফোর্স পার ইউনিট লেন্থ, তাই না? তো সেক্ষেত্রে বেসিক্যালি সেটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি, ঠিক আছে। তো ভেক্টর রাশি হওয়াতে আমরা এটাকে আসলে ওই কম্পোনেন্টে বিভক্ত করছি, আনুভূমিক এবং উলম্ব কম্পোনেন্টের যে ব্যাপার আমরা জানি সেখানে আমরা বিভক্ত করছি। তাহলে আমরা একটা কম্পোনেন্ট আমরা জানি যে যদি এরকম থাকে, মনে করি এটা হচ্ছে আমাদের টি, এবং এদিকে এদিকে হচ্ছে এটা হরাইজন্টাল অ্যাক্সিস এবং এদিকে হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, তাই না? এখানে যদি একটা অ্যাঙ্গেল থাকে থিটা, এটা যদি থিটা হয় তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এই বরাবর হবে হচ্ছে টি কস থিটা এবং উপরের দিকে হবে হচ্ছে টি সাইন থিটা। তাহলে এই বরাবর টি কস থিটা আর এই উপরের দিকে হচ্ছে আমাদের টি সাইন থিটা, এটা আমরা কিন্তু জানি, ঠিক আছে। আমরা ভেক্টরের যে ক্লাসিফিকেশন কোয়ান্টিটি সেটা আমরা দেখছি। ন্যাচারালি আমরা একটা জিনিস এই ক্ষেত্রে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করে থাকি, আর সেটা হচ্ছে যে যদি মানে অ্যাঙ্গেলটা যে বাহুটার সাথে কনসিডার করে ফর্ম করে সেটাকে আমরা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস বলি আর কি, ঠিক আছে। যদিও এই ফিগারে এটা ভার্টিক্যাল অর্থাৎ উপরের দিকে, কিন্তু আমাদের ওই টি বাহুটার জন্য এটা হরাইজন্টাল অ্যাক্সিস। সো আমাদের এইখানে এই বরাবর হচ্ছে টি কস থিটা উপরের দিকে এবং এই দুই দিকে, এই দিকে হচ্ছে আমাদের টি সাইন থিটা, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ফিগার। এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ক্যাপিলারি টিউব বা কৌশিক নল সেটার রেডিয়াস হচ্ছে কি আর, আমরা ধরে নিচ্ছি সেটার রেডিয়াস হচ্ছে স্মল আর। এখন একটা জিনিস যে এই যে তোমরা দেখতেছো যে টি কস থিটা টি সাইন থিটা যেগুলা, এটা কিন্তু মানে দুইটা দেখা যাচ্ছে যে দুই দিকে অর্থাৎ অপোজিট দিকে, ঠিক আছে। তো ন্যাচারালি যদি সেম মান হয় ভেক্টর কোয়ান্টিটি এবং তাদের ডিরেকশন হয় অপোজিট দিকে, তাহলে তাদেরকে যদি আমরা যোগ করি, তাহলে কি হবে? হ্যাঁ, সেটা জিরো হবে আর কি, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি অপোজিট ডিরেকশন মিন্স একটা প্লাস একটা মাইনাস। তাইলে আমরা এখন এই ঘটনায় বলছি যে শুধুমাত্র এই মানটা তো আর এই পার্টিকুলারলি এই ডান দিকে বাম দিকে দুইটা না, বরং এটা তো একটা সিলিন্ডার টিউব আর কি, হ্যাঁ। তার মানে তার চারিদিক বরাবর আছে, কিন্তু চারিদিক বরাবর আছে যেহেতু সিলিন্ডার, তো তোমরা বুঝোই আর কি যে এরকম, তাই না, এরকম এরকম। সো এই সার্কামফারেন্স বরাবর চারিদিক বরাবর আছে, এদিকে আছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই টি সাইন থিটা সব দিকেই আছে, পজিটিভ দিকেও আছে নেগেটিভ দিকেও আছে, ঠিক আছে। প্রত্যেককে কি করবে? ক্যান্সেল আউট করবে, শুধুমাত্র রয়ে যাবে টি কস থিটা। তাহলে আমরা সেটা একটু এখানে বলছি যে যে টি এর যে মান, ঠিক আছে, সেটাকে আমরা দুই ভাগ করছি, একটা হচ্ছে টি কস থিটা, একটা হচ্ছে টি সাইন থিটা। তো টি কস থিটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড, উপরের দিকে, মানে এই ফিগারের জন্য আমরা তো দেখতে পাচ্ছি যে ফিগারের জন্য ভার্টিক্যালি আপওয়ার্ড, এবং টি সাইন থিটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনের দিকে, মানে আনুভূমিক দিকে, আমরা দেখতে পাচ্ছি যে এটা আনুভূমিক দিকে ফিগারের সাথে। তাহলে সেটা বলছে যে দ্য হরাইজন্টাল যে কম্পোনেন্ট সেটা কি হবে? ডিউ টু অল দ্য মলিকুলস অ্যালং দ্য সার্কামফারেন্স, পরিধি বরাবর সব মলিকুলের জন্য কি হবে? ক্যান্সেল ইচ আদার, একে অপরকে কি করবে? ক্যান্সেল করবে। কারণ ওই যে যেহেতু আমাদের মানগুলো অপোজিট আর কি, ঠিক আছে না? তো মান যেহেতু অপোজিট সেহেতু কি করবে? এরা একজন আরেকজনকে ক্যান্সেল আউট করবে।
while only the vertical components are active, তার মানে যে কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট অর্থাৎ টি cos থিটা যে পার্টটা শুধুমাত্র সেই মানটা অ্যাক্টিভ থাকবে। তাহলে এই হলো এটার ব্যাখ্যা। তাহলে আমরা বলছি যে এখানে আমাদের শুধুমাত্র এই টি এর মধ্যে শুধুমাত্র টি cos থিটার মানগুলোই কি থাকবে আমাদের অ্যাক্টিভ থাকবে, যেহেতু এদের ডিরেকশন সেম দিকে, ঠিক আছে, এদের ডিরেকশন সেম দিকে। তাহলে আমরা এখন বলছি যে তাহলে এই এই যে মানটা অর্থাৎ ফোর্স যেটা, ঠিক আছে, বা সারফেস টেনশনের মান যেটা টি cos থিটা, ঠিক আছে, সেটা একক দৈর্ঘ্য বরাবর, এই যে আমরা যদি রেখা বরাবর কনসিডার করি যেটাকে আমরা একটা এজ অথবা ধার অথবা কিনার বলছি কার, এটা হচ্ছে তোমার ওই ক্যাপিলারি টিউবের, তার একক দৈর্ঘ্য বরাবর হচ্ছে টি cos থিটা। কিন্তু ক্যাপিলারি টিউবের তো এই যে প্রত্যেকটা সার্কামফারেন্স পরিধি বরাবর এই মানটা আছে উপরের দিকে, তাই না? তাহলে তাহলে ক্যাপিলারি টিউবের সার্কামফারেন্স হচ্ছে 2πr, এবং সেক্ষেত্রে টোটাল আপওয়ার্ড ফোর্স হচ্ছে টি cos থিটা ইনটু 2πr। এটা হচ্ছে আমাদের টোটাল আপওয়ার্ড ফোর্স, মানে যে বলটার কারণে পানিটা কি করছে লিকুইডের ভিতর, সরি ক্যাপিলারি টিউবের ভিতর দিয়ে উপরের দিকে উঠে গেছে, এটা হচ্ছে সেই বলটা। এখন দেখো যে তোমার আমরা বলছি যে দিস আপওয়ার্ড ফোর্স ব্যালেন্সেস দ্য ওয়েট অফ দ্য লিকুইড, ঠিক আছে। তাহলে এই আপওয়ার্ড ফোর্স অর্থাৎ এই যে টি cos থিটা ইনটু 2πr যেটা, সেই আপওয়ার্ড ফোর্সটা কি করছে লিকুইডের যে ওয়েট অফ দ্য লিকুইড কি করছে ব্যালেন্স করতেছে, ঠিক আছে। তাহলে ব্যালেন্স করা মানে কি, ব্যালেন্স করা মানে হচ্ছে যদি এই আপওয়ার্ড ফোর্সটা লিকুইডের ওয়েটের চাইতে বেশি হয়, ঠিক আছে, তাহলে কি হবে এই লিকুইড আরো উপরের দিকে উঠতে থাকবে, যেহেতু সে আরো বেশি পরিমাণ বলে টানতেছে। অন দ্য আদার হ্যান্ড যদি এই লিকুইডের ওয়েটটা আপওয়ার্ড ফোর্সের চাইতে বেশি হয় তাহলে লিকুইড আস্তে আস্তে নিচে নেমে যাবে। তাহলে এটা যদি এই অবস্থায় স্টেবল থাকে তাহলে বুঝতে হবে যে বলটা কি আছে ব্যালেন্স আছে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই আপওয়ার্ড ফোর্সটা কি করবে লিকুইডের ওয়েট দ্বারা ব্যালেন্স হবে। তাহলে আমরা বেসিক্যালি বলছি যে আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু লিকুইডের ওয়েট, ঠিক আছে। এখন আমরা ওয়েট কিভাবে নির্ণয় করবো, আমরা তো লিকুইডের এখানে ওয়েট তো দেওয়া নাই, তাই না? তাহলে আমাদের একটু এটা নিয়ে একটু ভাবতে হবে। আমরা জানি হচ্ছে ওয়েট ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি আমরা এমজি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এমজি। এখন এম হচ্ছে লিকুইডের ভর আর জি হচ্ছে অভিকর্ষ স্তর। এখন জি আমরা কোন জায়গায় এক্সপেরিমেন্ট করছি সেই হিসাবে আমরা কিন্তু জি এর মান খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি বা ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি। প্রবলেম হচ্ছে এই এম এর মানটা, ঠিক আছে। এম এর মান তো ডাইরেক্ট এখানে দেওয়া নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা লিকুইডটাকে যেহেতু দেখতে পাচ্ছি সেহেতু আমরা এটাকে এখান থেকে আনতে পারি। আমরা জানি ডেনসিটি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, আমরা সেটা জানি, ঠিক আছে। ডেনসিটি রো ইজ ইকুয়াল টু আমরা জানি এম বাই ভি, যেখানে ভি হচ্ছে আমাদের ভলিউম বা আয়তন। এখন যে লিকুইডটা ইউজ করছি তার ডেনসিটি জানাটাও খুব ইজি, কোনো সমস্যা নাই। এখানে ওয়াটারের ডেনসিটি, ওয়াটার হলে ওয়াটার ডেনসিটি আমরা জানি। সো আমাদের যে জিনিসটা এখন তাহলে দরকার সেটা হলো আয়তন, ভলিউমটা আমাদের দরকার, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এই টিউবের ভিতরে যতটুকু উঠছে সেইটার ভলিউমটা আমরা নির্ণয় করতে যাচ্ছি, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে এখন মূল কাজ। ভলিউম যদি করি তাহলে ভলিউমের সাথে আমরা যদি ডেনসিটি গুণ করি তাহলে ভর পাবো, আর ভরের সাথে যদি আমরা জি গুণ করি তাহলে আমরা ওয়েট পাবো, এবং ওই ওয়েটটাকে আমরা ওই আপওয়ার্ড ফোর্সের সাথে কম্পেয়ার করতে পারবো, ঠিক আছে। এই হলো টোটাল ঘটনা। তাহলে আমরা একটু ফিগারের দিকে আরেকবার একটু নজর দিই। আমরা দেখছি যে আমাদের ফিগারে দুইটা পার্ট আছে, ঠিক আছে। লিকুইড উঠছে এইখান থেকে এতটুকু যেটা কিনা এইচ, এবং এই যে কোনায় অর্থাৎ এখানে এবং এখানে এই ফিগারের এই দুই জায়গায় কিন্তু লিকুইড আছে, ঠিক আছে। তাহলে আমরা এই যে বাইরের অংশটার ভলিউম তো খুব সহজেই নির্ণয় করতে পারি। আমরা জানি সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে এটা রেডিয়াস, এইচ হচ্ছে লম্বা বা উচ্চতা আর কি ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে বাইরের অংশটুকুর ভলিউম খুব সহজেই নির্ণয় করতে পারি আমরা, পাই আর স্কোয়ার এইচ। বাইরের অংশটুকু হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ,
এখন যেটা আমাদের সমস্যা সেটা হলো এই যে ভিতরের অংশটুকু, অর্থাৎ এই যে দুই কোনায় যে অংশটুকু আছে সেটার ভলিউমটা নির্ণয় করা আমাদের হচ্ছে প্রবলেম। তাহলে এই অংশটাকে যদি আমরা একটু মানে ইলাবোরেটলি দেখাতে চাই, ঠিক আছে, তাহলে এটা শেপটা অনেকটাই হচ্ছে এরকম। আমি হয়তো ফ্রি হ্যান্ডে আঁকছি, একটু মানে ভুল হচ্ছে বা সুন্দর হচ্ছে না, যাই হোক তোমরা বুঝে নাও। তাহলে আকৃতিটা এরকম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আকৃতি। এখন এর মধ্যে এইখানে এবং এইখানে লিকুইড আছে, আর এই উপরের অংশটাই লিকুইড নাই, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে এইটা যদি একটা মানে বৃত্ত হিসাবে কনসিডার করতে, তাহলে এই এই অংশটা এটা রেডিয়াসের সমান হতো, ঠিক আছে, রেডিয়াস আর এর সমান হতো। তার মানে এইটা যদি আমরা একটা সিলিন্ডারের পার্ট ধরি, তাহলে এটার রেডিয়াস হবে হচ্ছে, এই উচ্চতা হবে আর, রেডিয়াসটা আগে থেকে আর ছিল। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই ফিগারটার টোটাল ভলিউম হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার ইন্টু আর, দ্যাট ইজ পাই আর কিউব, ঠিক আছে। এটার টোটাল আমাদের ভলিউম হচ্ছে পাই আর কিউব। এখন পাই আর কিউব হচ্ছে টোটাল ভলিউম, কিন্তু লিকুইড আছে আমাদের এখানে আর এখানে। এখন আমরা একটা হিসাব করে দেখছি যে যদি এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে চাই, তাহলে এটা হবে আমাদের 1 ভাগ, এটা হবে আমাদের 2 ভাগ, এবং এই দুইটা মিলায়ে, অর্থাৎ যে দুইটা জায়গায় লিকুইড আছে সেই দুইটা মিলায়ে হবে হচ্ছে 3য় ভাগ, ঠিক আছে। তাহলে কি দেখা গেল যে এই বেসিক্যালি এই পাই আর কিউব হচ্ছে 3 ভাগের একত্রে আয়তন, এন্ড এর মধ্যে আমাদের হচ্ছে 1/3 অংশে কি আছে, লিকুইড আছে, আর 2/3 অংশে লিকুইড নাই। তাহলে আমরা কি করবো, এই যে পাই আর কিউব থেকে 2/3 অংশ লিকুইডটা বাদ দেবো, 2/3 আয়তনটা বাদ দেবো, 2/3 পাই আর কিউব। বেসিক্যালি আমাদের আয়তন হবে 1/3 পাই আর কিউব। কোনটা, এই মেনিসকাসের আয়তন, অর্থাৎ এই কার্ভ অংশে লিকুইড কতটুকু আছে সেটা, ঠিক আছে। তাহলে আমরা দেখো সেটাই নির্ণয় করছি। আমরা বলছি যে ভলিউম অফ দ্য লিকুইড ইন দ্য মেনিসকাস, ঠিক আছে। তাহলে সেটা কি করছি, পাই আর স্কোয়ার ইন্টু আর, দ্যাট ইজ পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে সেটা করলে আমরা কি পাচ্ছি যে পাই আর কিউব বাই 3 বা 1/3 পাই আর কিউব। তাহলে এটা হচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড ইন দ্য মেনিসকাস, ঠিক আছে। ওই যে কার্ভের ভিতরে কতটুকু ভলিউম জুড়ে লিকুইড আছে সেই ভলিউমটা। এখন এরপরে আসো যে ভলিউম অফ দ্য লিকুইড ইন কলাম, টোটাল কলাম, অর্থাৎ এইখান থেকে এই মেনিসকাস সহ। তাহলে আমরা বলছিলাম যে যে এইচ উচ্চতায় এটার ভলিউম তো খুব সিম্পল, পাই আর স্কয়ার এইচ। তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, পাই আর স্কয়ার এইচ এর সাথে এইটা যোগ করছি, দ্যাট ইজ পাই আর কিউব বাই 3 বা 1/3 পাই আর কিউব, যেটা সেটা যোগ করছি। এখন কি করছি, এই যে পাই আর স্কয়ার যদি আমরা কমন নেই, তাহলে আমরা এক্সপ্রেশন পাইছি, দ্যাট ইজ এইচ প্লাস আর বাই 3, এরকম পাইছি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা এটার এক্সপ্রেশন পাইলাম যে পাই আর স্কয়ার এইচ প্লাস আর বাই 3, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভলিউম। তাহলে আমাদের এখন এই ভলিউমের সাথে ভলিউম আমরা পেয়ে গেলাম, ভলিউমের সাথে আমরা যদি এখন এই যে ডেনসিটি গুণ করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে ম্যাস পাবো। তাহলে আমরা এই যে এখানে ইয়ে করছি যে তোমার এই যে ডেনসিটি অফ দ্য লিকুইড যদি পি রো হয়, তাহলে ওয়েট অফ দ্য লিকুইড ডাইরেক্ট ওয়েট করে দিচ্ছে, তাহলে এতটুকু হচ্ছে ম্যাস। এই যে এর সাথে ডেনসিটি গুণ করি আর এর সাথে যদি জি গুণ করি, তাহলে হচ্ছে আমাদের ওয়েট, কারণ এই যে আমরা ম্যাস ইনটু জি ইজ ইকুয়াল টু ওয়েট। সো এটা হচ্ছে আমাদের তাহলে ফাইনালি এক্সপ্রেশন হচ্ছে কার, ওয়েটের এক্সপ্রেশন, ঠিক আছে। 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের ফাইনালি এক্সপ্রেশন হচ্ছে ওয়েটের এক্সপ্রেশন। এখন আমরা বলছিলাম যে যে লিকুইডের যে ওয়েট সেটা ওই আপওয়ার্ড ফোর্সের সমান হবে। তাহলে আপওয়ার্ড ফোর্সের এক্সপ্রেশন ছিল আমাদের 2 পাই আর টি কস থিটা বা টি কস থিটা ইনটু 2 পাই আর, তাই না। আমরা দেখে আসতে পারি এই যে আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল যে তোমার কি 2 পাই টি কস থিটা ইনটু 2 পাই আর। তাহলে আমরা ওইটা সমান এটা ধরলাম। এখন দেখো আমাদের এখানে একটা আর ছিল, এখানে দুইটা আর ছিল, তাহলে কেটে দিলে একটা আর থেকে গেল। আর এখানে পাই ছিল, এখানে পাই ছিল, কেটে যায়, থাকে না কিছু। তাহলে বেসিক্যালি টি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি পাই এইচ প্লাস আর বাই 3 রো জি, আর নিচে হচ্ছে 2 কস থিটা। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন অফ ডিটারমাইনিং অর ক্যালকুলেটিং সারফেস টেনশন, ঠিক আছে। যেখানে আমরা কেবলমাত্র যদি আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে তোমার একটা লিকুইডের
ইয়ে জানি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট সম্পর্কে আইডিয়া থাকে, আমাদের ধারণা থাকে, বা আমরা জানি, তাহলে আমরা কি করতে পারবো যে ওইটার সারফেস টেনশন ক্যালকুলেট করতে পারবো। কারণ এখানে আর যে জিনিসগুলো দরকার, যেমন ক্যাপিলারি টিউবের রেডিয়াস, তো ক্যাপিলারি টিউব যখন আমরা কিনবো বাজার থেকে, তখন এটা গায়ে রেডিয়াস লেখা থাকে, কারণ এটা এত সূক্ষ্ম যে তুমি কোনো স্কেল দিয়ে নির্ণয় করতে পারবে না। সো এটার গায়ে যখন ম্যানুফ্যাকচার করা হয় লিখে দেওয়া থাকে। সো ক্যাপিলারি টিউবের রেডিয়াস আমরা সহজেই জানতে পারছি। কতটুকু উপরে উঠলো এটা ক্যাপিলারি টিউবের গায়ে স্কেলিং করা থাকে, তাহলে সেইখান থেকে তুমি এইচ নির্ণয় করতে পারবে। তাহলে এটাও খুব ইজি। কি লিকুইড ব্যবহার করছো সেটার ঘনত্ব, সেটা খুব ইজি, কোনো সমস্যা নাই। এটা অটোমেটিক্যালি না জানা থাকলে গুগল সার্চ করলেও পাওয়া যায়, অথবা বইয়ে লেখা থাকে যে কোন লিকুইডের রেডিয়াস ডেনসিটি কত। কিছু কিছু লিকুইডের ডেনসিটি তো আমরা জানি, যেমন ওয়াটারের জন্য তো সম্ভবত কি 1000, তাই না? এখন আরেকটা হচ্ছে জি, যেটা জি হচ্ছে কি 9.81, অথবা যে জায়গায় করতেছে তার। সব মানগুলো আমরা জানি। তাহলে বেসিক্যালি কেবলমাত্র যদি আমরা কি করতে পারি যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট জানি ওই লিকুইডের, তাহলেই আমরা এই ফর্মুলা দিয়ে কি করতে পারবো, আমরা এই যে সারফেস টেনশনটা ক্যালকুলেট করতে পারবো। এখন আমরা বলছিলাম যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যদি জিরো হয়, তাই না? আমরা বলছিলাম অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যদি জিরো হয় তাহলে কি হবে, ওই মানে লিকুইড এবং সলিডের ডেনসিটিটা সেম হবে, তাই না? সেই ক্ষেত্রে cos থিটা আর cos 0 ডিগ্রি মান 1 হতে cos থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। এন্ড দেয়ারফর তখন আমাদের এক্সপ্রেশনটা আসবে এরকম, সিম্পলি নিচে 2 cos থিটার অংশটা থাকবে না, সিম্পলি 2 থাকবে। ঠিক আছে? তাহলে যদি আমাদের সলিড এবং লিকুইডের ডেনসিটি সমান হয়, ঠিক আছে, তাহলে সারফেস টেনশন ক্যালকুলেট করার জন্য আমাদের ওই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট অংশটারও দরকার হবে না, শুধুমাত্র এইচ আর রো জি এগুলো দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। সো দ্যাটস ইট to calculate the value of surface tension by using angle of contact। ঠিক আছে, এটা হলো টোটাল ক্যালকুলেশন। এখন বলো কোনো জায়গায় কিছু না বুঝে থাকলে আমি আবার বলবো। আমি প্রত্যেকটা অংশই ডিটেলস বলার চেষ্টা করছি, তারপরেও যদি কোথাও না বুঝে থাকো বলতে পারো, সমস্যা নাই। স্যার থিওরি গুলো স্যার একটু হাতে কলমে করলে ভালো হতো না স্যার? বোর্ডে করলে সুবিধা হতো স্যার। হ্যাঁ, আমার কষ্ট দেওয়ার তো তোমার ইয়ে, এখানে কি সমস্যা হচ্ছে, কোনটা বুঝো না সেটা বলো, আমার লিখতে হবে কেন, তুমি বলো কোনটা বুঝো না। ওইটা কোনো কথাই না, কারণ আমাকে এখন বেসিক ক্লাস পাবো না, আমি সবগুলো লিখতে গেলে আমার অনেক কিছু আমি করতে পারবো না। আমি তো আমার ভালো মন্দ বুঝতেছি, কারণ আমাকে তো কমপ্লিট করতে হবে। বোর্ডে লেখা আর এখানে দেখানোর মধ্যে পার্থক্য কি? যেখানে ইকুয়েশন ইউজ করছি সেগুলো তো আমি ঠিক বলেও দিছি, লিখেও দিছি। এখানে যেসব ক্যালকুলেশন আমরা করা হয়েছে, ফিগারের বর্ণনা প্লাস যে ইকুয়েশন, আমি তো এখানে সবকিছু লিখে দিয়েছি। এটা কোন যে বোর্ডে আঁকলে তো আমি এটাই ডিটেলস এগুলোই লিখতাম, আর কিছুই তো না। তাতে আমার আর একটু সময় লাগবে বেশি, আর আমি হয়তো কমপ্লিট করবো না, করতে পারবো না আমার সিলেবাস, আমি সেটার জন্য টেনশন করতেছি। তো এটা কোনো লজিক না, তুমি না বুঝে থাকলে বলো, আমি আবার বুঝাবো। স্যার হ্যালো। হ্যাঁ বলো। স্যার এখানে এই ফিগারের জন্য টি কস্টের সবসময় উপরের দিকে ধরতে হবে না স্যার? না, এটা তো ধরতে হবে না, এটা তো আসতেছে। স্যার এটা একটু বললাম না, একটু বুঝে দেন না। তুমি ডান দিকের ফিগার আর আমাদের যে মানে ফাইনাল ফিগার সেটার মধ্যে একটু কম্পেয়ার করে দেখো থিটাটা কার সাথে আছে। থিটাটা স্যার কস্টের সাথে। তো অলওয়েজ থিটা কস থিটার সাথেই থাকে, এটাই রুলস। ঠিক আছে, অনুভূমিক অংশের সাথেই সবসময় থিটা ফর্ম করে। তাহলে দেখো এখানে আমরা নিচের দিক বরাবর টি কস থিটা লিখছি, কিন্তু আমাদের ফিগারে কিন্তু থিটাটা ওই লাইনের সাথে আছে, যে লাইনটা উপরের দিকে, সো ওই দিকে আমরা টি কস থিটা লিখছি, সেজন্য আর কিছুই না। আমরা যখন কম্পোনেন্ট শেখাই, ভেক্টর কম্পোনেন্ট, তখন কিন্তু আমরা এটাই বলি যে আমাদের কম্পোনেন্ট জানার সবচেয়ে ইজি উপায় হচ্ছে যেটা আমাদের, কারণ সব সময় তোমার সব ফিগার কিন্তু কি থাকবে না,
একদম ইজি যেরকম থাকে বইয়ের দিকে তুমি দেখে বুঝতে পারবা যে এটা আনুভূমিক বরাবর, এটা উলম্ব বরাবর, এরকম কিন্তু থাকবে না সবসময়। এই জন্য বোঝার জন্য শর্টকাট টেকনিক হচ্ছে অ্যাঙ্গেলটা আমাদের যেটার সাথে থাকবে, থিটাটা আমাদের যেটার সাথে থাকবে, সেটাই হচ্ছে আমাদের ওই ফিগারের জন্য ভার্টিক্যাল হরাইজন্টাল কম্পোনেন্ট হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো থিটা কোন দিকে আছে, আমি সেদিকেই টি কস থিটা লিখছি। জি স্যার, আর থ্যাংক ইউ স্যার। কিছু? ট্রাই টু কোঅপারেট, হ্যাঁ, আমার সাথে একটু কোঅপারেট করার চেষ্টা করো, সবাই কাছে আমার এটা রিকোয়েস্ট। কারণ হচ্ছে আমি চাই আমার কোর্সটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে। আমি তোমাদের কোনো রকম প্রেশারাইজ করছি না, কিন্তু আমাকে প্রায় 2টা ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মানে এক সপ্তাহে একটা চ্যাপ্টার বা এই ধরনের। তো তোমরা ন্যাচারালি দেখছো যে আমরা যখন মিডের আগে ক্লাস নিছি, আমরা 4টা 5টা পর্যন্ত ক্লাস নিছি। ঠিক আছে, তো সেই সেই পরিমাণ ক্লাস কিন্তু আমরা পাবো না, পাচ্ছি না। এর মধ্যে আমরা বলছিলাম যে আমাদের অ্যাসাইনমেন্ট অনেকে প্রথমে খারাপ করছো, তো আমরা বলছিলাম যে অ্যাসাইনমেন্ট দেওয়ার আর একটা সুযোগ দিব। সিটিতে অনেকে খারাপ করছো, ঠিক আছে, ফুল মার্কস পাওনি, তাহলে আমাকে আরো সিটি নিতে হবে। এখন শুধুমাত্র যদি ক্লাস নিতে গিয়ে আমাদের এগুলো সব স্কিপ করি, তার মানে কি হবে, আমাদের যে অ্যাসাইনমেন্ট দিছে ওই মার্কস এবং যে সিটি দিছে ওই মার্কস আমাকে পুট করতে হবে ফাইনালি, যেটা তোমার জন্যই ক্ষতিকর। তুমি চিন্তা করো যে আমি আমার জন্য চিন্তা করতেছি নাকি তোমার জন্য চিন্তা করছি। কারণ এই একটা ফিগার আঁকতে আমার 10 মিনিট সময় লাগবে, বর্ণনা তো সেম সময় লাগলো, ঠিক আছে। তো এই জিনিসগুলা বোঝার চেষ্টা করো যে স্যার কার জন্য এগুলো করতেছে, কোঅপারেট করার চেষ্টা করো, ঠিক আছে, তাতে তোমার লাভ আলটিমেটলি। এখন আমি দ্রুত যাতে শেষ করা যায়, সুন্দরভাবে শেষ করা যায়, সেজন্য আমি তোমাদেরকে এইভাবে পড়ানোর চেষ্টা করতেছি, পড়াচ্ছি। আর ইনফ্যাক্ট আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তুমি যদি ক্লাসে ঠিক মতো না বুঝতে পারো, তুমি ভিডিও পজ করে করে বারবার দেখো। ভিডিওর সময় তো তোমার নেটেও ইন্টারাপশনের যে ব্যাপার সেটাও তো থাকে না, তাই না? তো তুমি পজ করে করে বারবার দেখো, হ্যাঁ, আস্তে ধীরে, বাট ট্রাই টু লার্ন দিস। কারণ অন্য কোনোভাবে আমি খুব চিন্তা করছি এই জিনিসগুলো নিয়ে, যে আমাকে, মানে আমি, তোমরা এন্ড অফ দা সেমিস্টার বুঝতে পারবা যে কি অবস্থা। দেখবা যে অনেক সময় তোমাদের পরীক্ষার আগে, একদম পরীক্ষার আগের রাতে অথবা পরীক্ষার লাস্ট ক্লাসের দিনে সব স্যার হুটোপুটো শুরু করে দিচ্ছে, ঠিক আছে, যে সব তাড়াতাড়ি শেষ করার জন্য। আমি সেটা পছন্দ করি না, এজন্য আমি আগে থেকে সবকিছু করি, সবকিছু প্রিপারেশন নেই। আমার এক এক স্যারের এক এক ইয়ে আর কি। আমি কাউকে দোষারোপ করছি না, আমি নিজেকে ভালো বলছি না, কিন্তু আমি বলছি যে এটা আমার স্টাইল। ঠিক আছে, যে আমি আগে থেকে সবগুলো প্ল্যান করে রাখি যে এইভাবে আমি শেষ করে দেবো, আমার কোর্স কমপ্লিট করে দেবো। এমন না যে স্টুডেন্টরা বুঝতে পারবে না যে কোথায় থেকে কোশ্চেন হচ্ছে বা কি আসে বিষয় বা কিছু একটা এরকম। সো আমি তোমাদের ভালোর জন্যই সবকিছু করছি, তাই ট্রাই টু কোঅপারেট উইথ মি, ঠিক আছে। এটা তোমাদেরই ভালো হবে, তোমরা আরেকটা সিটি দেওয়ার, আরো একটা বা 2টা সিটি দেওয়ার সুযোগ পাবা, তাতে তোমাদের প্রিপারেশন ভালো হবে, প্লাস মার্কসটা তোমরা বাড়াইতে পারবে। তোমরা যদি মনে করো, আমার কোনো আপত্তি নেই কিন্তু, ঠিক আছে, তোমরা যদি বলো যে স্যার আর সিটি দিব না, ওকে, নো প্রবলেম, আই এম ডান। কারণ আমি একটা নিয়েছি, আমার কাছে ডকুমেন্টস আছে অথরিটিকে দেখানোর মতো। সো আই এম ডান উইথ মাই ডিউটি। সিটি কিন্তু একটাই নেয়ার নিয়ম আছে, আমাকে কিন্তু আর কোনো জবাবদিহি করতে হবে না কারোর কাছে। সো আমি কিন্তু কমপ্লিটলি ফ্রি। আমি চাই তোমরা যাতে প্রিপারেশন নিতে পারো ভালো করে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের মার্কসটা যাতে ভালো হয়। এখন তোমরা কি চাও সেটা নিজেরা একটু সিদ্ধান্ত নিবা চিন্তা ভাবনা করে, বুঝছো, তারপরে আমাকে বলবা। তাহলে দেখা যাবে যে আমি বাকি পুরো 1 মাসে আর 2টা চ্যাপ্টার করাইতে পারবো। বাকি 2টা চ্যাপ্টার আমি বলে দেবো যে তোমরা পড়ে নিও, এই হচ্ছে সিলেবাস, এই হচ্ছে ইনফরমেশন বা ডকুমেন্টস, তোমরা পড়ে নিবা, আমার কিছু করার নাই, এখান থেকে প্রশ্ন হবে। না স্যার, স্যার এটাই স্যার মোটামুটি স্যার ঠিক আছে। নাহলে স্যার সিলেবাস শেষ না হলে স্যার বাংলা তো স্যার ভালোভাবে লিখতে পারবো না সিলেবাস। সো দ্যাট সো দ্যাট ইজ মাই পয়েন্ট, আমি তো সেটাই চাই, তাই না, যে জি স্যার, তোমরা ভালো করো। জি স্যার এটাই। নাহলে স্যার মানে অনেক দিক থেকে অন্য স্যার কোয়েশন যদি হয় তাহলে স্যার অনেক কিছু ইয়াও করতে পারবো না।
ঠিক আছে স্যার, আপনি যেটা ভালোভাবে বুঝেন স্যার, এটা আমাদের জন্য আপনার এটাই। ওকে, তাহলে আমি তোমাদেরকে আরেকবার সামেশন করতেছি চ্যাপ্টারটা। আমি এখান থেকে আমি কোনো চ্যাপ্টার থেকে এখন এক্সট্রা কোনো কিছু তেমন একটা পড়াবো না। তো আমাদের যা দরকার সেগুলোই পড়বো। তোমরা পড়বা, ভিডিও দেখবা, প্রবলেম হলে আমাকে ইনফর্ম করবা। একটু মানে আমাদের সময়টা একটু দৌড়ের উপরে যাবে এখন, মনে করো যে একটু বেশি ধীর স্থির হওয়ার সুযোগ নাই। ফাইনাল পরীক্ষা দেওয়ার এক পর্যন্ত, ফাইনালের পরে আবার রিল্যাক্স হয়ে যাবা। তো আপাতত একটু সিরিয়াসলি নাও। তাহলে আমরা এই যে ডেফিনেশন গুলো দিছিলাম, কোহেশন, অ্যাডিশন, এইগুলা ঠিক আছে, তাহলে মুখে বলছি, তো এই ডেফিনেশন গুলো দেখবা। সারফেস টেনশন আমি পড়াইছি, লিখেও দিছিলাম গতদিন, ঠিক আছে। এটা একটু দেখবা, এই যে সারফেস টেনশন যেটা, ফোর্স পার ইউনিট লেন্থ যে ব্যাপারটা, এগুলা ঠিক আছে। এর বাইরে হচ্ছে এই যে এক্সপ্লেনেশন অফ সারফেস টেনশন যেটা, এটা এটা ওই যে লিকুইড ড্রপের যে ব্যাপারটা, এটা এটা একটু দেখবা। এক্সাম্পল গুলো আমি মুখে মুখে বলছি যে কিসের জন্য কি হয়। এই যে তোমার যে সাপোজ এই যে মসকিটোর ব্যাপার আছে, ফলিং রেইন ড্রপস আর স্পেরিক্যাল শেপ ডিউ টু সারফেস টেনশন, এইরকম যে ব্যাপারগুলো এগুলো বলছিলাম, এগুলো এক্সাম্পল আর কি। যে মসকিটো যেটা সারফেস আর তোমার সারফেস অফ ফ্রি ওয়াটার, এটার উপর যে ইয়ে করে, এগুলি একটু পড়লেই বুঝতে পারবে, এগুলো এক্সাম্পল। এই যে এটা যেটা সারফেস টেনশন এবং সারফেস এনার্জির যে রিলেশন, সেটা আমি অর্ধেকটা বুঝাইছিলাম এতটুকু। বাকিটুকু হচ্ছে যে অলরেডি নেক্সট লাস্ট ক্লাসে আমি যে ওদের বুঝাইছিলাম, এখানে এমন কিছু নাই। তো তোমরা এই ক্লাসটা করো, প্রবলেম থাকলে আমাকে আবার বলো, আমি দেখো, আমার প্রয়োজনে আবার দেখাই দিব। স্যার তো লাস্ট ক্লাসের রেকর্ড আছে না? হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি আজকে। স্যার ঠিক আছে, এটা দেখে আমি স্যার প্রবলেম হলে স্যার বলবো। হ্যাঁ, শিওর শিওর শিওর, প্রবলেম হলে অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে, প্রবলেম হলে অলওয়েজ ওয়েলকাম। আর ম্যাথস এর ব্যাপারে দেখবা যে ম্যাথ গুলো অলরেডি দাগানো আছে, ঠিক আছে, মোটামুটি যেগুলো দাগানো আছে ওগুলো থেকে দেখার চেষ্টা করে যেগুলো, কারণ আমি এই একই বই থেকে ক্লাসেও করাইছি, তো সেজন্য এখানে দেখবা দাগানোই আছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো যেগুলো দাগানো আছে ছবির মধ্যে, ওগুলো প্রথমত করো। এর বাইরে যেগুলো দাগানো নাই, পারলে ওগুলো করবা, না পারলে পরেরটা পরে দেখা যাবে। ম্যাথ গুলো যদি বুঝতে প্রবলেম হয় করতে গিয়ে, কোন ফর্মুলা বা কিভাবে কি করা হলো, যেহেতু আসলে এগুলা তুমি আমাদের সাথে ডিসকাস করতে পারবা যে স্যার এগুলো প্রবলেম হচ্ছে, একটু একটু যদি স্যার ম্যাথ গুলো একটু আরেকবার বুঝাই দেন, বা পার্টিকুলারলি এই ম্যাথটা একটু বুঝাই দেন, তো সেগুলো আমরা ডিসকাস করব, ঠিক আছে। তো এইগুলা করলেই মোটামুটি এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট বলে ধরে নিব। লাস্ট ম্যাথটাও একটু দেখো। হ্যাঁ, এইগুলো করলেই আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট বলে ধরে নিব। এবং তোমরা যখন কনফার্ম করবা যে এই চ্যাপ্টারটা কমপ্লিট, আমরা বুঝতে পারছি, তখন আমি দেখা গেলো যে আফটার 1 উইক আমি হয়তো বলবো যে তাহলে ঠিক আছে, তোমরা এই চ্যাপ্টার বা পরের চ্যাপ্টার দুইটা মিলায়ে আরেকটা সিটি দিয়ে দাও, ভালো করে প্রিপারেশন নিয়ে, যাতে তোমরা যারা অ্যাটলিস্ট ভালো রেজাল্ট করতে চাও তারা যেন ভালো মার্কস পাও। আমার সেটাই মানে আমার উদ্দেশ্য হচ্ছে শেখানো, ঠিক আছে। আমি শিখাইতে চাই এবং মার্কস দিতে চাই। আমি এমন না যে তোমার পোলাপানরে মার্কস আটকানো আমার কোনো নিয়ত নাই। আমি শিখাইতে চাই এবং মার্কস দিতে চাই, এটাই হচ্ছে আমার নিয়ত। কিন্তু আমি না শিখাইয়ে বা না জানলে মার্কস দিব না, সেটা ঠিক আছে। কিন্তু তুমি যদি জানো, বুঝো, তুমি আনসার করতে পারো আমার কোশ্চেনে, তাহলে আমি কিন্তু মার্কস দিতেই চাই। আমি মার্কস দেওয়ার সব রকম বন্দোবস্তই করি, কারণ তুমি ফিজিক্যালি দেখলেও দেখবা যে কোনো স্যার একটার বেশি সিটি নিচ্ছে না, অথচ আমি প্রত্যেক বেশে 3টা করে সিটে নিই। আমার এটা এটা আমার লজিক আর কি। কারণ আমি মনে করি যে সবকিছুর একটা চান্সেস থাকা উচিত, কারণ সবাই একবারে বুঝে না। আমি অ্যাটেন্ড করলেই যে অ্যাটেন্ডেন্সের 5 মার্কস দিয়ে দিই, এটাও অনেক স্যার দেয় না। এখন এইটার ব্যাপার আছে, এক একজন এক একজনকে আইডিওলজি মনে করে। এটা আমি আমার ইউনিভার্সিটিতে যখন পড়ছিলাম, আমি এক স্যারকে খুবই পছন্দ করতাম, আমার শ্রদ্ধেয় ডক্টর ফরাজি কামাল উদ্দিন আহমেদ। তো উনি এরকম করতো, ঠিক আছে। অন্য স্যার অন্যরকম করতো, ঠিক আছে, বাট আমার ওনাকে ভালো লাগতো। আমি ওনাকে আমার আমার আইডিওলজি ভাবছি, সো আমি ওনাকে ফলো করি। উনি যেরকম করতো আমি সেরকম করি, এটা আমার লজিক আর কি। এখন অন্য স্যারকে বা নিজের মতো স্টাইল থাকতে পারে, অথবা ওনারা ওনাদের কোনো টিচারে ফলো করতে পারে, এটা তাদের ব্যাপার। এই ব্যাপারে আমার কোনো কমপ্লেন বা কোয়ারি স্যার আমাদের পুরো ডিপার্টমেন্ট স্যার আপনাকে খুব